নির্বাচন নিয়ে যতই অনিশ্চয়তা থাকে, নির্বাচন নিয়ে যতটাই তালবাহানা করা হয়েছে, ততই কিন্তু সমাজে অরাজকতাটা বেড়ে গেছে। কারণ একটা রাষ্ট্র একটা সরকারবিহীন অবস্থায় থাকতে পারে না, অথবা একটা রাষ্ট্র একটা দায়বিহীন সরকার দিয়েও পরিচালিত হতে পারে না। রাষ্ট্র এবং সরকার দুটো আলাদা এন্টিটি। রাষ্ট্রের অর্গানগুলো স্থায়ী, সরকার আসে এবং সরকার যায়। যদি রাষ্ট্রের অর্গানগুলো, যদি প্রশাসন মনে করে, যদি পুলিশ মনে করে যে তাদের উপরে যে সরকার আছে সেই সরকারটা খুবই ক্ষণস্থায়ী, সেই সরকারটা খুবই দুর্বল, সেই সরকারের কমান্ড স্টাবলিশ করতে পারছে না, তাহলে কিন্তু রাষ্ট্রের অর্গানগুলো ঠিক ঠিক মতো ফাংশন করবে না। যে কারণে তো আমরা বলেছিলাম যে অভ্যুত্থান একটা নৈতিক শক্তির জাগরণ ঘটিয়ে দিয়েছিল, কিন্তু অভ্যুত্থানের পাশাপাশি পরবর্তীতে আমাদের প্রয়োজন ছিল নির্বাচনের মধ্যে দিয়ে একটা নির্বাচিত সরকার। যে কারণে দেখুন, এই ভূখণ্ডে এ পর্যন্ত তো আমরা তিনটা অভ্যুত্থান দেখলাম। ৬৯-এর গণ অভ্যুত্থানের পরে পরেই কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটাকে নির্বাচিত সরকারের দিকে নিয়ে যাওয়ার কথা চেষ্টা করা হয়েছে। ৯০-এর অভ্যুত্থানের পরে পরেই কিন্তু একটা নির্বাচনের মধ্য দিয়ে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা একটা নির্বাচিত সরকার পালন করবেন, পূরণ করবেন, সেই ধরনের দায় তার উপর দেওয়া হয়েছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবার অভ্যুত্থানের পরে আমরা দেখলাম একটা অনির্বাচিত সরকার শুধু নয়, অনির্দিষ্টকালীন সরকার। এখন এই সরকারের একটা নৈতিক ভিত্তি আছে, কিন্তু এই সরকারের আইনগত ভিত্তিটা তো তৈরি করতে গেলে নির্বাচন লাগবে, একটা পার্লামেন্ট লাগবে। এখন এটা যদি অনির্ধারিত সময় হয়, এটা যদি অন্তর্বর্তীকালীন সরকার অন্তহীন সময়ের জন্য হয়, তাহলে দেখুন প্রথম ৬ মাস সরকারের প্রতি মানুষের যে সমর্থন ছিল, সরকারের প্রতি মানুষের যে সহানুভূতি ছিল, এবং সরকারের দুর্বলতাগুলোকেও মানুষ যেভাবে সহ্য করেছে, এখন কিন্তু মানুষের সেটা সহ্য করছে না। তারা দেখছেন যে সরকার যে কাজগুলো করা দরকার সেগুলো করতে পারছেন না, আবার যে কাজগুলো করার খুব একটা দরকার নেই, নির্বাচিত সরকার এসে যে কাজগুলো করা উচিত ছিল সেগুলো তিনি করে ফেলছেন। বন্দর ইজারা দেওয়া, বন্দরের টার্মিনাল ইজারা দেওয়া তো এই সরকারের ম্যান্ডেটের মধ্যে পড়ে না। ওই বিমান কিনবেন না যুদ্ধ বিমান কিনবেন, সেটা তো এই সরকারের ম্যান্ডেটের মধ্যে পড়ে না, সেটা তো দৈনন্দিন অ্যাক্টিভিটিজ এর মধ্যে পড়ে না, সেটা তো প্রতিদিনের কাজ নয়। এটা তো পরবর্তী নির্বাচিত সরকারের করার কথা। ফলে পরবর্তী নির্বাচিত সরকারের কাজগুলো তারা করছেন, আর নিজেদের যে কাজগুলো সেগুলোকে তারা অনেকটা এড়িয়ে যাচ্ছেন, অথবা নিজেদের দায়টাকে আড়াল করছেন। এই সামগ্রিক কারণেই যেটা বলবো যে সরকারের এখানে একটা বড় ব্যর্থতা আছে। সরকার যদি এটা খুব দ্রুত বুঝতে পারে, এবং ইতিমধ্যে তারা বারবার সেই কমিটমেন্টটাই করেছেন যে যে ঘটনাগুলো ঘটেছে এখান থেকে তারা শিক্ষা নিয়ে তারা একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন, এবং নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তীতে জনগণের সম্মতি নিয়ে যারা ক্ষমতায় আসবেন তারা তখন দায় নেবেন। তখন সেই সরকারকে আমরা অ্যাকিউজ করতে পারবো, সেই সরকারকে আমরা বলতে পারবো যে জনগণের সমর্থন নিয়ে তুমি এসেছো, জনগণের বিপরীতে কাজ হলে তার দায় তোমাকে নিতে হবে। এখন দেখেন, এই যে উপদেষ্টা কাকে আপনারা দায়ী করবেন বলুন? আজকে প্রথম আলোর সম্পাদক বলেছেন যে এই উপদেষ্টাদের তো অনেকেই আমাদের সঙ্গে সম্পর্কিত ছিলেন। তো এত উপদেষ্টা তাদের সঙ্গে সম্পর্কিত থাকার পরে তো প্রথম আলো রক্ষা করা গেল না। আবার প্রথম আলো বলুন, ডেইলি স্টারের উপর হামলাটা কিন্তু ভয় ধরিয়ে দিল এরকম। তাহলে কি বাংলাদেশ প্রতিদিনের উপরেও হামলা হতে পারে? তাহলে কি আমাদের আমাদের হামলা হয়েছে? আপনাকে অবহিত করে রাখি যে 5 আগস্টের পরে বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ এবং রেডিও ক্যাপিটালে সবার আগে হামলা হয়েছে। সেটাই। তারপরে ধরুন উত্তরবঙ্গের কোন একটা পত্রিকা, তাহলে তো সে মানে আতঙ্কেই থাকবে যে ঢাকায় যদি যে সমস্ত প্রথম শ্রেণীর পত্রিকা, বাংলাদেশের সবচেয়ে বহুল প্রচারিত পত্রিকা, তারাও যদি হামলার শিকার হয়, তাহলে আমরা একটা জেলা শহরের পত্রিকা আমি কিভাবে আমি মতের প্রকাশ ঘটাবো? ফলে এটাকে যদি অতি দ্রুত এটাকে ট্যাকল করা না যায়, তাহলে হবে কি মত প্রকাশের জায়গাটা রুদ্ধ হয়ে যাবে।